নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন 9টার প্রাইম টাইম আর আপনাদের সাথে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন আত্মঘাতী, তদন্তের দাবি সুকান্তর, পাল্টা আক্রমণ অভিষেকের। পুরনিয়োগ দুর্নীতিতে ফের ইডির হানা, তারাতলা থেকে উদ্ধার কোটি টাকা। ধর্ষণের পর সন্তান জন্ম, মুখ খুললেই হুমকি, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। লটারিতে কোটি টাকা পাওয়ার পর রহস্য মৃত্যু, গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বোর্ড চেয়ারম্যান। নিজের নামই নেই ভোটার তালিকায়, তবু দায়িত্বে বিএলও, উঠছে প্রশ্ন। নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ, চিকিৎসক চাইলেন ক্ষমা। শক্তি হারালো ঘূর্ণিঝড় মান্থা, কিন্তু রাজ্য জুড়ে চলছে বৃষ্টির দাপট। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি পরিবারের সর্বস্ব, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। পানিহাটির বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যা ঘিরে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। পরিবারের দাবি, এনআরসির আতঙ্কে আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই সুইসাইড নোটে উল্লেখ। কিন্তু বিজেপির দাবি, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এনআরসির আতঙ্কে কেন আত্মঘাতী হলেন তিনি, তার উত্তর দিতে হবে সরকারকে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনাটির জন্য দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। দুই শিবিরের দোষারোপে এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। পানিহাটির বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যা নিয়ে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। বিজেপি দাবি করেছে 2002 সালের ভোটার তালিকায় 83 নম্বর পার্টের 16 নম্বরে প্রদীপ করের নাম রয়েছে। তাদের প্রশ্ন, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন এনআরসি আতঙ্কে আত্মঘাতী হলেন তিনি। মৃতের পরিবার জানিয়েছে, এনআরসি আতঙ্কেই প্রদীপ কর আত্মহত্যা করেছেন এবং সুইসাইড নোটেও সে কথা লেখা। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওই নোটের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি করেছেন। অন্যদিকে বুধবার পানিহাটিতে প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, জ্ঞানেশ কুমারের বাবার নাম ভোটার লিস্টে আছে, দেখাতে পারবেন? তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, স্থানীয় বিজেপি নেতারা এলাকায় প্রচারে এলে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসতে বলবেন, যদি না দিতে পারে তাহলে গাছে বেঁধে রাখবেন। সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল। যে কটা ছাই পাস পড়ে আছে, আমি বলছি এরা যদি প্রচার করতে আসে, এদেরকে হিসাব চাইবেন প্রথমে, যে 11 বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য, পাশে খড়দার জন্য, ব্যারাকপুরের জন্য কি করেছে। আর সেকেন্ড হচ্ছে, বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসবি, তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি, যদি না দিতে পারে বেঁধে রাখবেন। এনআরসি তো লাগু হয়নি। আমরা বারবার যেটা বলেছি যে এনআরসি লাগু হয়নি, কিন্তু বারবার এনআরসির কথা বলে যে ভয়টা ঢুকছে, এই ভয়ের বিষয় কারা করছে? বিজেপি বলেছে যে এনআরসি হচ্ছে, বলছে কে? টিএমসি বলছে। তাহলে এই মানুষটি যিনি মারা গেলেন বা যিনি সুসাইড করলেন, ভয়ের জন্য যদি করে থাকেন এনআরসি, তাহলে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল, যারা বলেছে এনআরসি হচ্ছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তল্লাশি অভিযান। কলকাতার তারাতলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 1 কোটিরও বেশি নগদ টাকা। পাশাপাশি বাগুইহাটিতেও চলছে ইডির তল্লাশি। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। বুধবার কলকাতায় ফের ইডির তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তারাতলার এক ব্যবসায়ীর বাড়ি থেকে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি। টাকার পরিমাণ আরো বাড়তে পারে বলে অনুমান। একই সঙ্গে বাগুইয়াটিতেও ইডির আরেকটি দল তল্লাশি চালাচ্ছে। এর আগে মঙ্গলবার বেলেঘাটা সহ কলকাতার একাধিক জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডের এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালানো হয়। ইডি সূত্রে জানা গেছে, পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত একাধিক কোম্পানির সন্ধান মেলার পর থেকেই শুরু হয়েছে এই অভিযান। বীরভূমের রামপুরহাটে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু। এরপর একাধিকবার ধর্ষণ করা হয় ওই তরুণীকে। পরে জন্ম হয় সন্তানেরও। মুখ খুললে খুনের হুমকি দেয়া হয় বলে দাবি অভিযোগকারিনীর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বীরভূমের রামপুরহাটে তৃণমূল কাউন্সিলরের ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কুর বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগ, স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার ধর্ষণ করেন তিনি। এর ফলে তরুণী গর্ভবতী হয়ে এক সন্তানের জন্ম দেন। পরে মুখ খুললে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগকারিনীর দাবি। ঘটনায় তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ধর্ষণ ও প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাটে ও স্থানীয় রাজনৈতিক মহলে। অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু, উনি 2015 সাল থেকে ওনার সাথে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম কুপ্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না। তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন এবং উনি যে বিবাহিত সেটা আমি কোনো মতেই জানতে পারি না এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী। তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেয়। তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত, উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন। কিন্তু 2020 সালে যখন আমার বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে, তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই। বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে আয়। তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব। তখন আমি তো খুব খুশি হই। তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত, আমার একটি পুত্র সন্তান আছে। তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন? তো ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে, আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব, আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব। তো এইভাবে চলতে থাকবে, তুই তো বিয়ে করে নে, তারপরে কিন্তু এই জিনিস চলবে। তো যাই হোক, আমি সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার স্বার্থে একটা বিয়ে করি, কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার রীতিমতো চলতে থাকে এবং চলতে একটা টাইমের পর আমার মানে ওর ঔরসে এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে এবং সেটি মানে ও নষ্ট করার কথাও বলে, কিন্তু আমি জন্ম দিই এবং বাচ্চাটা জন্ম হয়েছিল 2022-এর 31শে অক্টোবর। তো তারপর থেকে আরো অত্যাচার শুরু হয় এবং এই সূত্রে আমার স্বামীর সাথে মানে স্বামীও জানতে পারে ব্যাপারটা এবং ও ব্যাপারটা নিয়ে আমার উপর অত্যাচার শুরু করে। তো সেই হিসেবে স্বামীর সাথে আমার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আর এর থেকে আমি এখন মুক্তি চাইছি, বেরিয়ে আসতে চাইছি, এর মানে চঙ্গল থেকে আমি বেরিয়ে আসতে চাইছি, কিন্তু এ এখনো বলে যাচ্ছে যে না আমি এখন নতুন পদে আসীন হয়েছি, তো আমার কথা মতো তোকে চলতে হবে এবং আমার মতোই তোকে চলতে হবে, নয়তো তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ করব। আপনাদের মুখে আমি শুনলাম, শুনি ব্যাপারটা কি, তবে এরকম যদি কিছু হয়ে থাকে দল তার বিচার করবে, সেটা আমার বিষয় নয়, তার উচ্চতর নেতৃত্ব সেটা দেখবে। লটারিতে কোটি টাকা জেতার কয়েক মাসের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় আসানসোলের কার্তিক বাউরি নামের এক যুবকের। ঘটনায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান বেবি বাউরি সহ তার ভাই অমরদীপ বাউরি। প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির কাছেই মেলে মৃতদেহ। অভিযোগ উঠছে ষড়যন্ত্রের। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। বুধবার আসানসোল আদালতে পেশ করা হয় দুই অভিযুক্তকে। আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত লক্ষিয়াবাদ এলাকায় কার্তিক বাউরি নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান বেবি বাউরি সহ তার ভাই অমরদীপ বাউরি। স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকদিন আগেই কার্তিক লটারিতে 1 কোটি টাকা জিতেছিলেন। এরপর থেকেই কিছু লোক তার পিছু নাই বলে অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির কাছে তার দেহ উদ্ধার হয়, যদিও বেবি বাউরি দাবি করেন কার্তিক চুরি করতে এসে দুর্ঘটনার শিকার হন। বুধবার আদালতে তোলা হলে তিনি বলেন আমার কিছু বলার নেই। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। বিরোধীরা শাসক দলের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন। বাড়িতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম রুমের মধ্যে, আর এরা দুজন আর একটা বাচ্চা ছেলে, তিনজন, এরা ওই আমাদের একটা ট্যাঙ্কি আছে ওই চৌকির বারান্দার মধ্যে আর কি, এরা তিনজন ঘুমোচ্ছিল। এরা তিনজন ঘুমোচ্ছে আর ওই ছেলেটা কি করেছে আমরা চিনিও না,
মাথায় গামছা বেঁধেছে পুরো, আর এই ঘুমোচ্ছিল, আর ওর পাটাকে পুরো এমনি করে কি রে পাটাকে দেবে রেখেছে। তখন এ চোর চোর বলে হাল্লা করেছে, আর এও উঠেছে চোর চোর করে। তখন ওখান থেকে কি করেছে, একদম নিজের ইয়েতে ছুটে এসে পড়ে আর ডাইরেক্ট এই সেন্টারে করেছে। মানে চোর চোর করে যখন হাল্লা করেছে, আমরাও উঠেছি, সবাই মিলে চেঁচামেচি হাল্লা করেছি, তখন ও ভয়ে এসে পড়ে ছুটে করেছে। मार के लड़का को छिला दिया था, इतना माथा में एक जगह खाली गड्ढा है, सब जगह गड्ढा होना चाहिए ना। गिर के मारे, पूरा गिर के मारा, गिर के नहीं मारा है। ये लोग मर्डर किया, पूरा फुल प्लानिंग करके मर्डर कर दिया लड़का का। कल से हम लोग देख पा रहे संवाद माध्यम से कि बराकर लखियाबाद में कार्तिक बावरी नामक व्यक्ति 26 वर्ष का जो युवक है, इसका दर्दनाक हत्या किया गया है। इस व्यक्ति को 6 महीना 8 महीना पहले लॉटरी के माध्यम से 1 करोड़ रुपया का लॉटरी उठा था। हम लोग पुलिस प्रशासन को भी ये अगवा किए कि ये नॉर्मल डेथ नहीं है, ये हत्या है। इसके मामला में पुलिस सूचना के आधार पर ऐसा मालूम चल रहा है कि तृणमूल कांग्रेस सत्ताधारी पार्टी के एक्स बोरो चेयरमैन बेबी बावरी को संदिग्ध में अरेस्ट किया है। ये दिखाता है कि तृणमूल कांग्रेस का बंगाल में क्या भूमिका है। एक गरीब शोषित दलित को किस तरीके से चक्रव्यूह में बावरी समाज के एक व्यक्ति को घेर के हत्या करने का साजिश किया गया है, इसका पूरा तदंत होना चाहिए और लास्ट तक जो ये किया है उसको सजा मिलना चाहिए, ऐसा हम लोग का दावी है। ऐसा अगर नहीं होगा तो बृहत आंदोलन में भारतीय जनता पार्टी उतरेगा। हम लोग दलित शोषित के साथ में खड़े हैं और ये राज्य सरकार का नकाब हम लोग उखाड़ेंगे। যে ব্যারাকের যে ঘটনা হয়েছেন, ঘটনা হওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যাকে অ্যারেস্ট করেছেন, যাকে লেগে বিরোধী দল বিজেপি আদার পার্টি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অপপ্রচার করছেন, এই তৃণমূলে বড় চেয়ারম্যান ছিল, নেই তো প্রাক্তন বড় চেয়ারম্যান ছিল। তো তৃণমূল কংগ্রেস যাকে বুঝার দরকার, ও पिछला बोर्डे बड़ो चेयरमैन छिलो। आज के तृणमूल कांग्रेस से कोई संगठन मध्य कोई दायित्व नहीं, ना कोई जनप्रतिनिधि आছেন। तो घटनाते যাকে পুলিশ अरेस्ट করেছেন, এনকোয়ারি চলছেন, যাকে ধন্যবাদ পুলিশ को জানাবার দরকার আছে, বিরোধী পার্টিকে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। जार माजे तृणमूल कांग्रेस से कोई प्रतिनिधि नहीं, तो कोई नेतृत्व नहीं, तो कोई जनप्रतिनिधि, अगर प्रशासन को कोई चाप पे रखता तब विरोधी के ये कथा बोला उचित छिलो। तृणमूल कांग्रेस एकमात्र दल आछे जो ममतादी नेतृत्वते पश्चिम बंगाले जे चलछेन, पार्टिर मतो जे आज के आमी कोई घटनाते दोषी पाए जाए तो आमार ऊपर भी पुलिस कार्रवाई करबे, जार माजे पार्टी इंटरफेयर करते আসবে না। ये एकमात्र दल আছে তৃণমূল কংগ্রেস, যার নেত্রী হচ্ছে মমতাদি। এই বিরোধী পার্টিকে বুঝার দরকার। এসআইআর শুরুর পরে ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্কে শান্তিপুর। অভিযোগ, যার নিজের নামই ছিল না 2002 সালের ভোটার তালিকায়, সেই রজনীকান্ত পালই এখন বিএলও হিসেবে দায়িত্বে। পরে 2014 সালে যুক্ত হয় তার নাম। প্রশ্ন উঠছে, এমন ব্যক্তি কি অন্যদের ভোটার নাম যাচাই করবে? ঘটনায় চাঞ্চল্য স্থানীয় প্রশাসনে। এসআইআর শুরু হতেই ভোটার তালিকা নিয়ে রাজ্যে নতুন বিতর্ক। নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগুড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে স্থানীয় 185 নম্বর বুথের বিএলও রজনীকান্ত পাল, যার নিজের নামই ছিল না 2002 সালের ভোটার তালিকায়। শুধু তিনিই নন, তার পরিবারের কারো নামও সেই তালিকায় ছিল না। পরবর্তীতে 2014 সালে তার নাম যুক্ত হয়। ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, যার নিজের নামই ছিল না ভোটার তালিকায়, তিনি কিভাবে অন্যদের ভোটার নাম যাচাইয়ের দায়িত্বে থাকেন? ঘটনায় স্থানীয় প্রশাসনে চাঞ্চল্য। আমার 2002 ভোটার লিস্টে আমার নাম থাকার তো কথাও না, কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে। পরিবারের নেই, আমার বাবা মার নেই, মা মারা গেছে। বাবার ভোটার লিস্টে নাম ছিল না, পরে আর কি হয়েছে, কিন্তু 2002 ভোটার লিস্টে নাম আমার 18 বছর হওয়ার পরে উঠেছে 2014। তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে 2002 এর রোলে তার বা তার পরিবারের কারোর নাম আছে কিনা, থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না। এই তথ্যটা ধরা পড়েছে, এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে, এমন যদি হয় আমার বিকল্প বিএলও
বিধি ব্যবস্থা আছে, সে ব্যবস্থা হবে। শুধু রজনীকান্ত বাবু নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিএলওদের পরিবারের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, অথচ তারা কেউ চাকরি করছে, কেউ বিএলআর হয়েছে, এবং এগুলো তৃণমূল করলে সব হয়। আর এরাই আবার তৃণমূল হয়ে মানুষকে বিভ্রান্ত করছে, কোনো সিএএ তে আবেদন করবেন না। আমরা দেখে নেব এই বিএলওরা যাদের নাম নেই চাকরি করছে, তারাও সিএএ করে ভারতের নাগরিক হওয়ার অধিকারী, আর সিএর এরা বিরোধিতা করে। তো তাই আমরা দেখে নেব এরপরে চাকরিটা কি করে থাকে, তৃণমূল সারা জীবন থাকবে না। দায়িত্ব নিয়ে বলছি, 2002 সালে সেই রজনীবাবুর বয়স 18 হয়নি, তাহলে 2002 সালে তার নাম থাকার প্রসঙ্গ আসে না। আর তার পরিবারের নামও কোথায় ছিল, কোথা থেকে তারা এসেছে, তারা সেটা বলতে পারবে। এর সঙ্গে তৃণমূল, কংগ্রেস, বিজেপি এভাবে বলে কাউকে তোপ দাগে দেওয়া উচিত নয়। আর আপনাদের মাথায় রাখতে হবে, জগন্নাথবাবুকেও মাথায় রাখতে হবে, 19 সালে এবং তারপরে লোকসভায় 24 সালে কিন্তু এরা ভোটার ছিল। এরা ওই সময় নির্বাচনে অংশ নিয়েছে। জগন্নাথবাবু যখন এমপি ছিলেন, এমপির পদপ্রার্থী হয়ে দাঁড়িয়েছে, তারা অংশ নিয়েছে। আজকে এদেরকে জগন্নাথবাবু বলছে তৃণমূল, শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গা, অর্থাৎ সিউড়ি সদর হাসপাতালে 4 দিনের এক নবজাতকের মৃত্যুকে ঘিরে তীব্র বিক্ষোভ ও উত্তেজনা। পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলাতেই মৃত্যু হয়েছে শিশুটির। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। পরে জনরোষের মুখে পড়ে চিকিৎসক সুজয় মালাকার প্রকাশ্যে হাত জোর করে ক্ষমা চান। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিউড়ি সদর হাসপাতালে 4 দিনের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবার জানায়, বারবার অনুরোধ করা সত্ত্বেও চিকিৎসক সুজয় মালাকার সহযোগিতা করেননি, উল্টে অশালীন মন্তব্য করেন। পরে জনরোষের মুখে ওই চিকিৎসক প্রকাশ্যে মৃত শিশুর পরিবারের কাছে হাত জোর করে ক্ষমা চান। তবে তিনি চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনায় সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাচ্চাটা 4 দিন আগে ভর্তি করা হয়েছে, বাচ্চা সুস্থ ছিল। কালকে সকাল থেকে বাচ্চা কান্না করতে লেগেছে। বেলা 9টার সময় ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু আমাদের বাচ্চা কান্না করছে। বলছে দেখছি তো। তারপর আবার বলতে গেলাম, ডাক্তারবাবু আমাদের বাচ্চা কান্না করছে। বলছে কান্না করবে একটু। বললাম পাশের বাচ্চাগুলো তো কেউ কান্না করে না। তো বলছে তাহলে কান্না করে না তো পাল্টে লাও একটা। হ্যাঁ এরকম বলেছে, এরকম ডাক্তার বলেছে। কখন বলছিল? কখন বলেছিল? না কালকে রাতে। সেটা রাতে বলেছে। এখন বাচ্চা কেমন আছে? এখন বাচ্চা আমাদের মারা গেছে। এখন আমাদের বাচ্চা মারা গেছে। আমাদের চিকিৎসার গাফিলতিতে মারা গেছে। স্টেট আর্গুমেন্টে কিছু কথা হয়েছে। ভিডিওকে গালাগালি করেছে। আমি যদি কোনো খারাপ কথা বলে না, জানেন আমি ক্ষমা পাবো। আমি খারাপ কথা বলেছেন, আমি যদি কারো কিছু খারাপ লাগে তাহলে আমি ক্ষমা পাবো। হ্যাঁ আমি কিছু খারাপ কথা বলেছি, ডেফিনেটলি তার জন্য আমি ক্ষমা পাবো। চিকিৎসা কি গাফিলতি হয়েছিল? গাফিলতি আমার তরফ থেকে কোনো গাফিলতি হয়েছে সেটা ওনারা ক্লেম করতেই পারেন, কিন্তু আমি আমার ইয়ে থেকে আমার তরফ থেকে চিকিৎসা গাফিলতি কিছু হয় না। খারাপ কথা আমি বলেছি। সে ক্ষমা তো চাইতেই চাইছে না, ক্ষমা চাইতে চাইছে না। তারপরে যা হোক সবার সামনে ভুল স্বীকার করেছে যে না ভুল হয়েছে, আমার গাফলতিও আছে। এমনকি আমরা পেশেন্টদের বাড়ির লোকের ওপর প্রচন্ড খারাপ ব্যবহার করে গালাগালি করেছি, এর জন্য ক্ষমা চেয়েছে। হ্যাঁ স্বীকার করলো। আর আমরা চাইছি পরবর্তীতে যেন ডাক্তাররা সমস্ত পেশেন্টদের প্রতি ঠিকভাবে যেন ট্রিটমেন্টও করে। ঘূর্ণিঝড় মান্থা এখন সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও রাজ্য জুড়ে চলছে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি, আর উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির আশঙ্কা। সমুদ্র উত্তাল থাকায় জারি রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা। শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মান্থা। এর প্রভাবে বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডি জানিয়েছে 31 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
মালদহের হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দুটি পরিবারের সর্বস্ব। গভীর রাতে লাগা আগুনে ঘরবাড়ি, খাদ্যশস্য, আসবাবপত্র, এমনকি গরুও ভস্মীভূত। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনাস্থলে পৌঁছে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ প্রশাসনকে। মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের লক্ষণপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি পরিবারের সর্বস্ব। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মজদর আলীর বাড়িতে হঠাৎ আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ধান, চাল, পাট, আসবাবপত্র, একটি গরু সহ প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান, প্রতিবেশীর গোয়াল ঘরে মশা তাড়ানোর ধূপকাঠি থেকেই আগুনের সূত্রপাত। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন এবং সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন। বুধবার ঘটনাস্থলে পৌঁছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনকে দ্রুত সহায়তার নির্দেশ দেন। আমার বাড়ি জ্বলেছে দুটো রুম। হ্যাঁ, দুটো রুম। কিভাবে আগুনটা লেগেছিল? আগুনটা লেগেছিল পার্শ্বে, আমার বাড়ির পার্শ্বে গোয়াল ঘর ছিল। ওই গোয়াল ঘরে ঘুর দিয়েছিল, ওই ঘুরের আগুনে রাত্রে কটার দিকে লেগেছিল? 10:30টার সময়। ঘরে কে গেছিলেন? ঘরে ছিলাম, আমি ছিলাম, আমার একটা মেয়ে ছিল, আমার বউ ছিল, আমার একটা নাতি ছিল। তো কেউ কি জখম হয়েছে? না, সেরকম জখম হয়নি। লক্ষণপুর গ্রামে এসেছি। গত রাত্রে 12টার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। সেই আগুনে দুটো ঘর পুড়ে যায়। তার মধ্যে অনেক গবাদি পশু মারা গেছে এবং দুজনের ঘর এমনভাবে যে নিঃস্ব, খুব গরিব পরিবার, তার পাশে তাদের বাড়ি দেখলাম। দেখে আমরা খুবই দুঃখিত। আমি বিডিও সাহেবকে বলেছি এবং বিডিও সাহেব খুব সুন্দরভাবে বলেছেন আমরা তাদের পাশে আছি এবং আমার যতখানি আছে আমি দুঃখিত। আমি তাদেরকে সমস্ত রকম জিনিসপত্র দেওয়ার আমি চেষ্টা করছি। পাশাপাশি আমাদের বিডিও সাহেবের কাছ থেকে আমাদের সরকারি গ্রান্তবিল থেকে সমস্ত রকম তাদের ব্যবস্থাপনা করেছি। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।